নমস্কার সবাইকে স্বাগত। যারা স্টুডেন্টরা দেখছো তোমাদেরকেও স্বাগত, যারা পেরেন্টস আমাদের অনুষ্ঠানের সঙ্গে রয়েছেন তাদেরকেও আমরা স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। শুভ দীপাবলি প্রথমেই, কারণ দীপাবলির আর মাত্র কয়েকটা দিন বাকি। তো এবার ব্যাপার হচ্ছে, যেহেতু এই অনুষ্ঠান দ্য ফেস্টিভ্যাল অফ লাইট আমরা বলি, তো ইট ব্রিংস লাইট ইন ইউর লাইফ, আই বিলিভ দ্যাট। এবং এখানে দাঁড়িয়ে আমাদের জীবনে আলো আনতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন মানুষেরা বলেছেন, যারা দার্শনিক, যারা ঐতিহাসিক, কখনো কখনো বিখ্যাত সমস্ত শিক্ষাবিদেরা, যে শিক্ষা মানুষের জীবনে আলো নিয়ে আসে এবং অন্ধকারকে দূর করে। একজন মানুষকে পরিমার্জিত হতে গেলে, তাকে সংস্কৃতি পরায়ণ হতে গেলে অবশ্যই তার মধ্যে সুশিক্ষা দরকার। শিক্ষা মানে শুধুমাত্র একাডেমিক আপনার মার্কশিটে প্রচুর পার্সেন্টেজ অফ মার্কস থাকবে, আই ডোন্ট বিলিভ দ্যাট যে তাকে আমরা শিক্ষিত বলতে পারি। ইভেন তিনি শিক্ষিত যিনি শিক্ষার প্রকৃত মান এবং মর্যাদা দিয়ে জীবনে চলেন, অর্থাৎ যিনি প্রকৃত মানুষ। আমি এই কথাগুলো এই কারণের জন্যই বললাম, কারণ আমি মনে করি এডুকেশন অনলাইন অনুষ্ঠানে যারা আমাদের সঙ্গে থেকেছেন এতদিন পর্যন্ত, তাদেরকে সেই মূল্য আমরা কখনোই দিতে পারিনি। যে শিক্ষকরা এসছেন, যে শিক্ষয়িত্রীরা এসছেন, শিক্ষিকারা এসছেন, তো তারা শিক্ষার প্রকৃত মান দিতে পেরেছেন বলেই তারা শিক্ষা বিতরণের মতো মহান কাজে ব্রতী হয়েছেন। তারা শিক্ষা বিতরণ করেছেন এবং আজকে শুধুমাত্র তাদের স্কুল পরিসরে নয়, ইভেন সারা পশ্চিমবঙ্গ সহ ত্রিপুরা, আসাম, আরও ভারতবর্ষের যে সমস্ত প্রান্তে টাটা স্কাই, এয়ারটেল যারা কনজিউমার রয়েছেন, তারা যেভাবে আমাদের অনুষ্ঠান দেখেছেন, অ্যাপ্রিসিয়েট করেছেন, আমি কমেন্টসগুলো মাঝে মধ্যে দেখি, তারা যেভাবে লিখেছেন, তাতে আমি বোধ করি যে স্কুলের পরিসরের বাইরে শিক্ষক এবং শিক্ষিকারা তাদের যে জায়গা তৈরি করতে পেরেছেন, সেটা অবশ্যই আমাদের কাছে যথেষ্ট আশাব্যঞ্জক। মনে করি যে এই সমস্ত মানুষদের হাত ধরে আগামী দিনে পশ্চিমবঙ্গের শিক্ষা আরও অনেক দূর এগিয়ে যাবে। তোমাদের জন্য বলি যে এবার টেস্ট হচ্ছে না, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে গতকালকের ঘোষণা অনুযায়ী টেস্ট পরীক্ষা হচ্ছে না, কারণ পশ্চিমবঙ্গ সরকার মনে করেছেন অনলাইন এডুকেশনের মাধ্যমে টেস্ট নেওয়া সম্ভব নয়, সেই পরিকাঠামো নেই। কাজেই যেহেতু এটা অফলাইন করতে হবে, ফিজিক্যাল কন্ট্যাক্টের একটা ব্যাপার রয়েছে এবং স্কুল সেভাবে এখনও প্রস্তুত নয় যে কবে খুলবে, তাই টেস্ট হচ্ছে না। কাজেই তোমাদেরকে মাথায় রাখতে হবে যে একটা পুনর্মূল্যায়নের যে সুযোগ থাকে টেস্ট পরীক্ষায়, সেটা কিন্তু তোমরা পাচ্ছ না। সো সরাসরি স্টেজে যেতে হবে, সরাসরি সেখানে নাম্বার তুলতে হবে, সরাসরি বড় পরীক্ষায় বসতে হবে, এই মানসিক প্রস্তুতি নিয়েই চলতে হবে। যদিও বা পরীক্ষা কবে বা কীভাবে হবে বা তার সিলেবাসকে এখনও পর্যন্ত আমাদের কাছে স্পষ্ট নয়, কিন্তু তৈরি থাকতে হবে। যাই হোক, আজকে একাদশ শ্রেণী নিয়ে আমরা কথা বলবো। আমি চাইবো যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা দেবে তাদের আরও বেশি উন্নতি হোক, তারা আরও ভালো করে পড়াশুনো করুক। আমাদের অনুষ্ঠান যদি তাদেরকে কদিঞ্চিত সাহায্য করে, সেটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি বলে আমি মনে করি। আমি স্বাগত জানাবো আজকে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা সোমা মিত্র আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। এই নিয়ে আমার মনে হয় ম্যাডামের সঙ্গে 3-4 বার দেখা হলো, ওনার সঙ্গে আমি থাকতে পেরে খুব খুশি, ভালো লাগে। নিউ ব্যারাকপুর কলোনি গার্লস হাই স্কুলের শিক্ষিকা বটে, কিন্তু উনি যেভাবে রাষ্ট্রবিজ্ঞানকে বোঝান, যেভাবে পড়ান, তাতে আমার মনে হয় রাষ্ট্রের পরিকাঠামো, ধাঁচা, ইনফ্রাস্ট্রাকচার অফ পলিটিক্স অ্যান্ড আওয়ার কান্ট্রি, এটা আরও বেশি স্পষ্ট হয় মানুষের সামনে, ছাত্রছাত্রীদের সামনে। একটা ছোট্ট অনুরোধ করে ম্যাডামকে অনুরোধ করব ক্লাস শুরু করবার জন্য, যে সেটা হচ্ছে শুধুমাত্র পড়া এবং নাম্বার তোলার জন্য, যেটা আমি প্রত্যেক ক্লাসেই বলি, আমি নিজের ব্যক্তিগত জীবনেও ফিল করি, যে কোনো কিছুকে কোনো একটা লক্ষ্য রেখে চলা উচিত, কিন্তু সেই লক্ষ্যটা কখনো এরকম হওয়া উচিত না যে শুধু আমি নাম্বার পাবো, শুধু আমি স্কোর করব এবং আমি ক্লাসের মধ্যে ফার্স্ট সেকেন্ড হব। আমি মনে করি যে নাম্বার তুলে যে ফার্স্ট সেকেন্ড হবে, তার থেকেও বেশি বুঝতে পারে 10 নম্বর যে ছেলেটি বা যে 15 নম্বর যার রোল, সে যদি সে হৃদয়ঙ্গম করে বিষয়টিকে, অর্থাৎ হার্টলি এডুকেশনকে রিসিভ করার মতো রিসিপ্রোকাল টেন্ডেন্সি যদি তোমাদের থাকে, তো ডেফিনেটলি তোমরা জীবন অনেক বেশি উন্নতি করবে, এটা আমার বিশ্বাস। যদি আমাকে ভালো লাগে, আমার কথা যদি বিশ্বাস হয়, তোমরা সেভাবেই চলো। আমি স্বাগত জানাই ম্যাডামকে আজকের অনুষ্ঠানে। ম্যাডাম, অনেকক্ষণ আপনি মানে বসে রয়েছেন এবং শুনছেন, আমি অনেক বড় ইন্ট্রোডাকশন করলাম। তো একটা কথা আমি জিজ্ঞেস করি ছাত্রদের জন্য, এখন প্রচুর শিক্ষক আমরা ইউটিউবে গেলে দেখি মোটিভেশনাল স্পিচ ওনারা দিচ্ছেন বিভিন্ন সময়। আমি আপনার থেকে একটু জানতে চাইবো, আপনার যে ক্যারিয়ার, এতদিন ধরে আপনি স্কুলে পড়াচ্ছেন বা কিছু যুক্ত রয়েছেন শিক্ষার সঙ্গে, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আপনার ফার্স্ট সাজেশন একটু নেব, এই সময় কি করা উচিত? বিকজ দ্য অনগোয়িং প্যান্ডেমিক সিচুয়েশনে কিন্তু আমরা একটু অন্যান্য বছরের থেকে আলাদা রকমভাবে চলছি, এই সময়কার জন্য এক্স্যাক্ট সাজেশন কি হবে আপনার? দেখো, তোমাদের প্রত্যেককে আমি এটা বলতে চাই যে এই সময়টা তোমাদের কখনোই ভালো লাগার কথা নয়, কারণ স্কুলে গেলে একটা আলাদা ব্যাপার, কেননা বন্ধুদের সাথে দেখা হবে,
তারপরে টিচারদের সাথে দেখা হবে, সেটা তো একটা অন্য ব্যাপারই। কিন্তু কি করবে, তোমাদেরও কিছু করার নেই, আমাদেরও কিছু করার নেই। এই অবস্থাটাকে আমাদের মেনে নিয়ে তারপরেই আমাদের এগিয়ে যেতে হবে। সেই জন্য তোমাদের যেটা করতে হবে, এই যে বিভিন্ন চ্যানেল বা এই যে সিটিভিএন তোমাদের জন্য যে ব্যবস্থাগুলো করেছে, তোমরা এই ক্লাসগুলোকে কিন্তু ঠিক মতো অ্যাটেন্ড করবে। বা তোমাদের স্কুলে যে ক্লাসগুলো হচ্ছে অনলাইনে, অনেকেই কিন্তু আমি দেখেছি ক্লাসে কি করে, হয়তো রোল নাম্বারটা দিয়ে আর ক্লাসে থাকছে না। এটা কিন্তু ঠিক নয়, কেননা যদি প্রকৃত শিক্ষা তুমি লাভ করতে চাও, শুধু বই পড়লাম ভাবলে ও পরে পড়ে নেব, হয়ে যাবে, কিন্তু তা কিন্তু নয়। একটা জিনিসকে যদি তুমি গল্পের মতো করে শোনো বা পড়ো, তাহলে ওই জিনিসটা কিন্তু তোমার মনে অনেক দিন ধরে মনে থাকবে। কিন্তু তুমি হয়তো কারোর থেকে লেখাটা নিয়ে নিলে, ওটা নিজে শুনলে না, সেটা কিন্তু তোমার বেশি দিন কিন্তু মনে থাকবে না। সেই জন্য আমার মনে হয় এই যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে, সরকার থেকে নিয়েছেন, বিভিন্ন মিডিয়াগুলো নিয়েছেন, তোমাদের সাহায্যের জন্যই করেছে। সেই সমস্ত জিনিসগুলোকে তোমরা যদি যথাযথভাবে মেনে চলো, যদি সেগুলোকে লক্ষ্য রাখো, ঠিক মতো অ্যাটেন্ড করো, তাহলে কিন্তু তোমাদের অনেকটাই, আমি বলতে পারি প্রায় 100% নানাভাবে উপকার হবে, এটাই আমার মনে হচ্ছে। কিন্তু তোমরা এই জন্য বলবো, সবাই কিন্তু ক্লাসগুলোকে অ্যাটেন্ড করো। এই পরিস্থিতি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে না, আমারও ভালো লাগছে না, কিন্তু তাও আমাদের মেনে নিয়েই কিন্তু ব্যবস্থাগুলোকে মেনে নিতে হবে। যে ব্যবস্থা আমাদের সাহায্য করতে পারে সেই জিনিসগুলোর প্রতি তোমরা নজর দেবে। প্লাস সিলেবাস কি থাকবে না থাকবে আমরা কেউই জানি না, কিন্তু আমাদের পুরনো সিলেবাসটাকে বেস করে বা যেটা আমাদের দেওয়া রয়েছে সেটাই আমরা পড়ি, তাতে তো আমার কোনো অসুবিধা হবে না, জানতে তো কোনো অসুবিধা নেই। সেই জন্য তোমরা জানার মতো করেই ওইগুলোকে পড়ে যাও, বা গল্পের মতো করে গল্পের বই হিসেবে দেখো, সেইভাবেই এগিয়ে যাও, তাহলে তোমাদের অনেক বেশি উপকার হবে। ঠিক আছে? খুব সুন্দর ম্যাডামের এই কথা প্রসঙ্গে, যে ক্লাসে রোল কলের সময় ইয়েস ম্যাডাম বলে ক্লাসের বাইরে চলে যাওয়া, এটা আমাদেরও মনে পড়ছে যখন আমরা স্কুলে পড়তাম। তো সেই উদ্দেশ্যে বলি, আমাদের একজন শিক্ষক বলতেন, এবং এই পরবর্তীকালে আমি প্রফেশনাল ফিল্ডে এসে একজন খুব মহান মানুষের সঙ্গে আমার খুব ক্লোজ কন্ট্যাক্ট হয়। ওনারা এই কথাটা বলতেন যে প্রকৃতি কিছু দেয় না, প্রকৃতি রিটার্ন করে। ইভেন দেখবে তোমার চারপাশে যেটা রয়েছে সেটা তোমাকে রিটার্ন করবে, তুমি ঠিক যেরকম দেবে। পাহাড়ে আমি জানি না গেছো কি না, চারিপাশে পাহাড়, মাঝখানে দাঁড়িয়ে তুমি যে কথাটা বলবে সেটার একটা ভাইবস, সেটার একটা ওয়েভ ফার্দার রিব্যাক হয়ে তোমার কাছে আসবে। তুমি যদি ভালো কথা বলো, ভালো কথাটাই বারবার শোনা যাবে অনুরণন এর মধ্যে থেকে, ভাইব্রেশনের মধ্যে থেকে। যদি তুমি কোনো খারাপ কথা বলো, সেটা খারাপভাবেই তোমার কাছে আসবে ফিরে। একজন মানুষ বলেছিলেন যে ইফ ইউ থ্রো দ্য বল টু দ্য ওয়াল হ্যাজ নো লাইফ, দ্য ওয়াল হ্যাজ নো রেসপন্স, বাট ইট রিটার্নস দ্য বল টু ইউ। তুমি একটা বল দেওয়ালে ছুঁড়ে মারলে বলটা তোমার দিকে ফেরত আসবে। এটাই হচ্ছে সিস্টেম, তুমি যেভাবে দেবে তুমি ঠিক তার রিটার্ন পাবে। এটাই হচ্ছে প্রপার জাস্টিফিকেশন অফ দ্য ওয়ার্ল্ড। তো সেটাই হবে। আমি ম্যাডামকে আবারও আরেকবার স্বাগত জানাই, সঙ্গে সঙ্গে ম্যাডামের পরিবারকে, ম্যাডামের সঙ্গে যারা যুক্ত, তার স্কুলের ছাত্রছাত্রীদের শুভ দীপাবলির আগাম অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে রাখলাম। আজকে রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস, আমি কোয়েশ্চেনগুলো বলবো, আর আমার বলার সঙ্গে সঙ্গে তোমরা নোট করবে। যদি তোমরা ক্লাস মিস করো, তাহলে পরবর্তীকালে ফেসবুক এবং ইউটিউবে প্রোগ্রামের আপলোড হয় আজকে ডেট দিয়ে, সেই জায়গা থেকে তোমরা আরেকবার রিভাইজ করে নিতে পারো, একবার দেখে নিতে পারো। আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে, বিষয়বস্তু হচ্ছে রাষ্ট্র, শ্রেণী হচ্ছে একাদশ, অধ্যায় হচ্ছে দ্বিতীয়। তো সেখানে প্রথম প্রশ্ন হচ্ছে রাষ্ট্র সম্পর্কে ধারণা স্পষ্ট করার। এই চ্যাপ্টারে প্রথম প্রশ্ন, রাষ্ট্র বলতে তুমি কি বোঝো? খুব ভালো করে খেয়াল করো, ম্যাডামকে বলছি ক্লাস শুরু করবার জন্য। হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞানের মূল যে বিষয়, রাষ্ট্রবিজ্ঞান বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে, সেটা আমরা আগের ক্লাসে পড়েছি। এবার তার মেইন যে বিষয়টা, সেটা হচ্ছে কি রাষ্ট্র। রাষ্ট্র বলতে আমরা কি বুঝি সেটা আমাদের প্রত্যেকেরই জানা উচিত। মানে যারা রাষ্ট্রবিজ্ঞান পড়ছো তারা কিন্তু নয়, তারা ছাড়াও যত মানুষ আমরা রয়েছি একটা দেশের নাগরিক হিসেবে, আমার মনে হয় এটা প্রত্যেকেরই জানা উচিত। রাষ্ট্র বলতে আমরা যে এখন বড় বড় যে বিষয়গুলোকে দেখতে পাই বড় বড় কান্ট্রিগুলোতে, আগে কিন্তু সেটা ছিল না। ধরো গ্রিসে, রোমে, এই সময় রাষ্ট্র বলতে যে জিনিসগুলো ছিল সেগুলোকে বলা হতো নগর রাষ্ট্র,
সিটি স্টেট, মানে ছোট ছোট, হয়তো আমাদের যে অঞ্চলে আমরা বাস করছি সেই অঞ্চলের সমানই একটা রাষ্ট্র ছিল। যেমন গ্রিসে সেগুলোকে বলা হতো পলিস, রোমে বলা হতো হচ্ছে সিভিটাস, এই নগরাষ্ট্রগুলোকে, মানে ছোট ছোট যে অঞ্চলগুলো ছিল। পরবর্তী সময়ে একটু বড় ধরনের রাষ্ট্রের কথা বলেছেন আর কি টিউটন বলে একটা গোষ্ঠী। তারাই কিন্তু প্রথমেই রাষ্ট্রের একটু বৃহৎ আলোচনার কথা বলেছেন, কিন্তু স্টেট বা রাষ্ট্র কথাটা কিন্তু তারা অ্যাপ্লাই করেননি। তারা যেটা বলতেন সেটা হচ্ছে স্ট্যাটাস। এই স্ট্যাটাসের পরে কিন্তু প্রথম রাষ্ট্র কথাটা ইউজ করেছেন, মানে উনি তো আর বাংলায় বলেননি, স্টেট বলেছেন, সেটা বলেছেন ম্যাকিয়াভেলি। তার বিখ্যাত গ্রন্থ দ্য প্রিন্সে প্রথম একটা রাষ্ট্রের শব্দটা তিনি ইউজ করেছেন, স্টেট কথাটা। এবার এই স্টেট বলতে কি, স্টেট হচ্ছে একটি রাজনৈতিক সংগঠন, একটা বৃহৎ সংগঠন, যার একটা কি নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে, এবং এই ভূখণ্ডের থাকলেই হবে না, ভূখণ্ডের অন্তর্গত বিভিন্ন বিশাল একটা জনসমষ্টি থাকবে, জনসমষ্টির দ্বারা নিযুক্ত একটা সরকার থাকবে, এবং সরকারের প্রতি সেই যে অঞ্চলে যারা বসবাস করছে তারা প্রত্যেকেই আনুগত্য দেখাবে। এটাইকে আমরা মেনলি কি বলবো, রাষ্ট্র বলবো। যদিও রাষ্ট্রের সংজ্ঞা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে একটা বিশাল বিতর্ক রয়েছে, কিন্তু প্রত্যেকেই কিন্তু মেনলি এই বিষয়টাকে স্বীকার করে নিয়েছেন যে যে রাজনৈতিক প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে থাকবে, জনসমষ্টি থাকবে, তারকে পরিচালনা করবার জন্য একটা সরকার থাকবে, প্লাস তার একটা সুপারনেস বা চূড়ান্ত পাওয়ার থাকবে, তার মানে কি তাকে আমরা প্রত্যেকে মেনে চলবো, সেই সংগঠনটাকে, সংগঠনের নিয়ম কানুনকে, তাকেই কিন্তু আমরা রাষ্ট্র বলবো। ঠিক আছে, সেই বিষয়টাকে আমরা রাষ্ট্র বলবো। বেশ, খুব সুন্দর। আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি। রাষ্ট্রের মুখ্য বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো, মানে রাষ্ট্র হতে গেলে তার কোন কোন বৈশিষ্ট্য থাকতে হবে সেগুলোকে লেখো। হ্যাঁ, এবার দেখো আমাদের যেটা জানা দরকার, আমি বললামই অনেক বিতর্ক রয়েছে রাষ্ট্র নিয়ে। এবার রাষ্ট্র হতে গেলে কি কি জিনিস দরকার বা তার মেন বৈশিষ্ট্য বা উপাদানও তোমরা বলতে পারো। এই প্রশ্নটা যেমন খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা এবছর 11-এ পড়ো তাদের জন্য। কারণ আমি বলেছি এর আগেও একটু সাজেস্টিভে আমরা পড়াশুনো একটু করি, কিন্তু পুরো সিলেবাসটাই কিন্তু পড়বে, এই চ্যাপ্টারে যা যা রয়েছে তার মধ্যে এই প্রশ্নটা এবছর তোমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার রাষ্ট্র হতে গেলে মেন 4টে জিনিস বা 4টে বৈশিষ্ট্য থাকা দরকার, তবেই সেই সংগঠনটাকে আমরা রাষ্ট্র বলতে পারবো। এবার সেই সংগঠনগুলো কি কি, সেই উপাদানগুলো বা বৈশিষ্ট্যগুলো, একটা জনসমষ্টি দরকার, জনগণ ছাড়া কিন্তু রাষ্ট্র হতে পারে না। তারপরে দরকার কি, একটা ভূখণ্ড দরকার, নির্দিষ্ট ভূখণ্ড। তারপরে রাষ্ট্র দেখা যায় না, রাষ্ট্রকে ওই জন্য পরিচালনা করার জন্য কি দরকার, সরকার দরকার বা গভর্নমেন্ট দরকার, আর তার একটা চূড়ান্ত ক্ষমতা দরকার, যে কারণে সে অন্য কারোর অধীনে নয়, এটাকে বলে সার্বভৌমিকতা। এই মেইন 4টে বৈশিষ্ট্য ছাড়াও আরও কিছু কিছু রয়েছে, যেমন স্থায়িত্ব, অন্য রাষ্ট্রের স্বীকৃতি, জাতীয়তাবাদ। এইগুলো হচ্ছে মেন বৈশিষ্ট্য। আমি তোমাদের একটু এই বিষয়ে একটু বিস্তৃতভাবে জানাতে চাই। সেটা হচ্ছে জনসমষ্টি ব্যাপারটা কি। জনসমষ্টি হচ্ছে একটা রাষ্ট্রের অন্তর্ভুক্ত যে সমস্ত ব্যক্তিরা বসবাস করে তাদের আমরা জনসমষ্টি বলি। ধরো প্রাচীন অবস্থায় গ্রিসের জনসমষ্টি বলতে যা বোঝাতো, আধুনিককালে নিশ্চয়ই একই নয়। আধুনিককালে জনসমষ্টিকে মেনলি 3টে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি নাগরিক, যারা ধরো নাগরিক বলতে আমরা কাদের বুঝি, যারা এই দেশে বসবাস করে এবং স্থায়ীভাবে, তারা দেশের সমস্ত রকম সুযোগ সুবিধা বা অধিকার পায়। তারপরে তারা রাষ্ট্রের ভোটে অংশগ্রহণ করে, তাদের আমরা নাগরিক বলবো। নাগরিকেরও আবার বিভিন্ন ভাগ রয়েছে, পূর্ণ বা আংশিক। যেমন তোমাদের আশা রাখি এখন 18 বছর অনেকেরই মানে হয়নি, সেজন্য তোমরা এখনো পূর্ণ নাগরিকত্বটা কিন্তু পাওনি, মানে ভোটটা দিতে পারছো না। এছাড়া তোমরা সমস্ত সুযোগ সুবিধাই পাচ্ছ। আর একটা কারা রয়েছে বিদেশি। বিদেশি হচ্ছে কি, ধরো আমাদের দেশে
অন্য রাষ্ট্রে যে সমস্ত নাগরিকরা বসবাস করছে তারা কার্যসূত্রে বসবাস করতে পারে, বা কেউ হয়তো বেড়াতে এসছে, কিছু সময়ের জন্য রয়েছে, এদের বলা হচ্ছে কি বিদেশি। এরা কিন্তু সমস্ত রকম সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না, মানে যেটা বলছি রাজনৈতিকটা পাচ্ছে না, সামাজিক পাচ্ছে, একটু অর্থনৈতিক পাচ্ছে, এগুলো পাচ্ছে। আর একটা হচ্ছে কি প্রজা, যেটা এখন আমরা দেখতে পাই না। প্রজাটা কিন্তু এখন আর নেই। প্রজা বলতে ব্যাপারটা হচ্ছে যদি বিদেশি কোনো শাসকের অধীনে কোনো অঞ্চলের নাগরিকরা বসবাস করে, সেই নাগরিকদের বলবো আমরা প্রজা। যেমন তোমাদের একটা উদাহরণ দিলে পরিষ্কার হবে বিষয়টা, সেটা হচ্ছে ব্রিটিশদের কাছে আমরা কিন্তু তাদের প্রজা ছিলাম 1947 সালের 15ই আগস্টের আগ পর্যন্ত। কেননা আমরা ইংরেজদের অধীনে ছিলাম, ওই জন্য আমরা তাদের প্রজা ছিলাম। কিন্তু এখন কিন্তু আমরা তাদের প্রজা নই, যদিও কোনো কোনো রাষ্ট্রবিজ্ঞানীরা যাদের ভোটাধিকার নেই তাদের প্রজা বলে মনে করেন, কিন্তু আমারও সেটা মনে হয় না, নাগরিক কথাটা ইউজ করা উচিত। এটা গেল হচ্ছে জনসমষ্টির মেন বিষয়। এবার যেটা জনসমষ্টি কি হবে, বেশি হবে না কম হবে, এটা নিয়ে কিন্তু একটা বিশাল বিতর্ক রয়েছে। কেউ বলছে বেশি জনসমষ্টি, কেউ বলছে কম। তবে দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে একটা জিনিস থাকা দরকার, সেটা হচ্ছে বেশি জনসমষ্টি হোক তাতে কোনো আপত্তি নেই, কিন্তু সেটা যেন উৎপাদনের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। দেখা গেল উৎপাদন হচ্ছে 100 জনের, লোক রয়েছে 200 জন, তাহলে কি হবে, একটা ক্রাইসিস আসবে। তাহলে বেশি জনসমষ্টি অবশ্যই দরকার সামরিক বাহিনী ঠাইনির জন্য, কিন্তু সেখানে আবার দেখতে হবে শিশু যদি বেশি হয় তাহলে সে সামরিক বাহিনীতে কী করে যাবে, বা মহিলা বেশি হলেও সেইভাবে মহিলারা সামরিক বাহিনীতে কিন্তু যায় না। সেই জন্য যাই হোক, জনসমষ্টি বেশি হওয়াই দরকার, কিন্তু আমার মনে হয় মেনলি সেটা উৎপাদনের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়ার প্রয়োজন। এটা হলো জনসমষ্টি। এরপরে যেটা দ্বিতীয় যে মেন উপাদান, সেটা হচ্ছে কি নির্দিষ্ট ভূখণ্ড। নির্দিষ্ট ভূখণ্ড বলতে আমরা কি বুঝি? একটা ভৌগোলিক সীমারেখার দ্বারা আবদ্ধ অঞ্চলই কিন্তু নির্দিষ্ট ভূখণ্ড। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে নির্দিষ্ট ভূখণ্ড মানে কি শুধু ভূপৃষ্ঠকেই বোঝাবো? না, শুধু ভূপৃষ্ঠ কিন্তু নয়। তোমার ভূপৃষ্ঠ, তারপরে হচ্ছে ভূগর্ভস্থিত অঞ্চল, ওই অঞ্চলের মধ্যে, ওই ভৌগোলিক সীমার মধ্যে, বিশেষ করে তুমি যদি ভারতের কথা ভাবো, ভারতের ম্যাপটাকে ভাবো, ভারতের ম্যাপের আন্ডারে যে যে জিনিস রয়েছে, সে মানে সমুদ্রের উপকূলের অঞ্চল, নদ নদী, পাহাড় পর্বত, ভূগর্ভস্থিত বিষয়, সমস্ত কিছুই কিন্তু ভারতের ভূখণ্ডের মধ্যে পড়বে। তাহলে বুঝতে পারলে নির্দিষ্ট ভূখণ্ড বলতে কি বোঝায়। এবার নির্দিষ্ট ভূখণ্ডও কিন্তু যদি উৎপাদনের যোগ্য হয় সেটা বেশি ভালো হবে। এটা গেল হচ্ছে আর একটা উপাদান। থার্ড যে উপাদান খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সরকার। সরকারকে আমরা মেনলি রাষ্ট্রের ইঞ্জিন বলতে পারি। ইঞ্জিন কেন? দেখো, একটা গাড়ি যদি ইঞ্জিন না থাকে ও চলবে কেমন করে? ওর বডিটা দাঁড়িয়ে রয়েছে কিন্তু ইঞ্জিন নেই, ও তো চলতে পারবে না। ঠিক আমাদের রাষ্ট্রেরও সেই অবস্থা। রাষ্ট্র হচ্ছে একটা বিমূর্ত ধারণা, রাষ্ট্রকে কিন্তু দেখা যায় না। আমরা কার মাধ্যমে রাষ্ট্রকে দেখি? তার সরকারের মধ্য দিয়ে। ধরো কেউ আমাদের ভারতের কথা ভাবছে, সে কিন্তু ভারতের ম্যাপটার কথা ভাববে না, সে কিন্তু ভারতের সরকারের কথাই চিন্তা করবে। বা আমরা এই যে আমেরিকার রিসেন্ট যে রাষ্ট্রপতির চেঞ্জ হলো, এটা করতে গিয়ে এই যে ব্যাপারটা, আমেরিকার কি ম্যাপ নিয়ে ভাবছি আমরা, না গভর্নমেন্টকে নিয়ে ভাবছি? যে ডোনাল্ড ট্রাম্প যে হেরে গেলেন, বাইডেন যে আসলেন, এই যে ব্যাপারটা, আমরা কিন্তু ওই গভর্নমেন্টের বিষয়টাকেই কিন্তু ভাবছি, তার ম্যাপ নিয়ে কিন্তু আমাদের মাথাতেও আসছে না। তাহলে সরকার কিন্তু একটা মেন বিষয় রাষ্ট্রের। এবং সরকার বলতে কি বিষয়কে আমরা বুঝি? সরকার হচ্ছে 3টে বিভাগ আছে, 3টে বিভাগ নিয়ে কিন্তু আমাদের সরকার গড়ে ওঠে। সেই 3টে বিভাগ কি কি? আইন বিভাগ, শাসন বিভাগ আর বিচার বিভাগ। আইন বিভাগ কি করে? যে দেশের আইনটাকে রচনা করে সে হচ্ছে আইন বিভাগ। এই আইনটাকে যে রূপ দেয়, যে কার্যকরী করে, সে হচ্ছে শাসন বিভাগ। আর এই আইনগুলো ঠিক মতো
কার্যকরী হচ্ছে কিনা সেটা দেখে কি বিচার বিভাগ, মানে পর্যালোচনা করছে। বুঝতে পারলি, সরকারের 3টে বিভাগ। আবার কি তোমরা জেনে নেবে, সরকার কিন্তু সব দেশে এক নয়, এক এক দেশে এক এক রকমের। কোথাও এককেন্দ্রিক, কোথাও যুক্তরাষ্ট্র। এককেন্দ্রিক একটু বলে নি, নয়তো তোমরা তো বুঝতে পারবে না এককেন্দ্রিক কি। এককেন্দ্রিক মানে হচ্ছে যেখানে একটা জায়গা থেকে টোটাল দেশকে চালায়, যেমন ব্রিটেন, ফ্রান্স, এগুলো হচ্ছে এককেন্দ্রিক, চীনও তাই। আর যুক্তরাষ্ট্র মানে কি, যেখানে সরকারের ক্ষমতাটা বিকেন্দ্রীভূত হয়েছে। বিকেন্দ্রীভূত মানে কি, ক্ষমতাটাকে ভাগ করে দেওয়া হয়েছে বিভিন্ন অঞ্চলের উপরে। যেমন আমেরিকা, যুক্তরাষ্ট্র, ভারতও যুক্তরাষ্ট্রের মধ্যেই পড়ে, রাশিয়া যুক্তরাষ্ট্র। আবার কোথাও সরকার হচ্ছে সংসদীয়। সংসদীয় মানে কি, যেখানে দুরকম সরকার আছে, নামে মাত্র প্রকৃত, যেখানে আইন শাসন বিভাগ গভীর সম্পর্কযুক্ত, যেমন ভারত, ব্রিটেন প্রভৃতি দেশে। আবার কোথাও রাষ্ট্রপতি শাসিত, যেখানে রাষ্ট্রপতি সর্বে সর্বা, যেমন আমেরিকায় রাষ্ট্রপতি সর্বে সর্বা। আবার কোথাও রয়েছে উদারনৈতিক গণতন্ত্র, আবার কোথাও সমাজতন্ত্র। তো মানে সরকারের রূপটা কি এক এক জায়গায় এক এক রকমের। এটা হয়ে গেল তৃতীয় বৈশিষ্ট্য। 4 নম্বর যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সার্বভৌমিকতা, সভারেন্টি। একটা সুপারেনাস শব্দ থেকে কিন্তু এই সভারেন্টি শব্দটা এসছে। সুপারেনাস মানে হচ্ছে চূড়ান্ত ক্ষমতা, যে ক্ষমতার জন্য একটা দেশ অন্য কারোর অধীনে নয়। যেমন দেখো আমাদের ভারত এই সভারেন্টিটা পেয়েছে 1947-এর 15ই আগস্ট থেকে। ওই জন্য 15ই আগস্ট থেকে কিন্তু ভারত রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে, 14ই আগস্ট পর্যন্ত কিন্তু সেই স্বীকৃতিটা পায়নি। এবং এই সার্বভৌমিকতাটা আবার 2 রকমের, একটা অভ্যন্তরীণ, একটা বাহ্যিক। অভ্যন্তরীণ মানে কি, দেশের অভ্যন্তরে দেশের যে আইন কানুন রয়েছে সেটাই কিন্তু চূড়ান্ত, তাকে কেউ কিন্তু অমান্য করতে পারবে না। আর বাহ্যিক মানে কি, বহির শাসন থেকে পুরোপুরি সে মুক্ত। যদিও এটা নিয়ে অনেক রকম কথা হয় বর্তমানটা হচ্ছে বিশ্বায়নের যুগ বা গ্লোবালাইজেশনের। একটা দেশ আর একটা দেশের ওপরে নানাভাবে জড়িত রয়েছে, বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে, ব্যবসায়িক কারণে। ওই জন্য অনেকে বলে যে তার হচ্ছে সার্বভৌমিকতাটা তার অনেকটা ক্ষুণ্ণ হয়েছে। কিন্তু বাস্তবে কিন্তু তোমরা যদি ডিটেলসে পড়ো দেখবে ক্ষুণ্ণ কিন্তু খুব একটা হয়নি। কেননা তুমি কোন রাষ্ট্রের সাথে রিলেশন তৈরি করবে, মানে আমাদের সরকার ধরো আমেরিকার সাথে কোনো রিলেশন তৈরি করবে, বা চীনের সাথে, বা রাশিয়ার সাথে, বা ব্রিটেনের সাথে, সেটা কিন্তু পুরোপুরি আমাদের দেশের সরকারের উপরই নির্ভর করছে। সেই জন্য তার মানে সভারেন পাওয়ারটা কিন্তু কমে যাচ্ছে না। বুঝতে পারলে? তাহলে এই 4টে হচ্ছে মেন। এছাড়াও যে 3টে রয়েছে, স্থায়িত্ব, যে রাষ্ট্র কতটা স্থায়ী, কতদিন সে থাকবে, এটার উপরে তার রাষ্ট্রের মানে বৈশিষ্ট্য নির্ভর করছে। কিন্তু এটা খুব একটা মেনে নেওয়া হয় না। যেমন মার্ক্সবাদীরাই বলেছিলেন রাষ্ট্র হচ্ছে একটা অস্থায়ী, সাম্যবাদ যেদিন আসবে সেদিন রাষ্ট্র অবলুপ্ত হয়ে যাবে। অন্য রাষ্ট্রের স্বীকৃতির ব্যাপারটা অনেক প্রবলেমেটিক। কেননা দেখো, যদি কোনো রাষ্ট্রের সাথে কোনো রাষ্ট্রের একটা দ্বন্দ্ব থাকে, সেই রাষ্ট্রটা কিন্তু আর একটা রাষ্ট্রকে স্বীকৃতি দিতে অস্বীকার করবে। সেজন্য এটাকে ওই জন্য মেইন বৈশিষ্ট্যের মধ্যে আনা হয়নি। আর একটা হচ্ছে জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ মানে কি, আমরা একটা জাতি, এই যে ফিলিংস, এটার ফলে অনেক রকম প্রবলেম আসতে পারে। যেমন আমাদের রবীন্দ্রনাথই কিন্তু জাতীয়তাবাদকে কিন্তু বিকৃত অর্থেই প্রয়োগ করেছিলেন, বলেছিলেন বেশি জাতীয়তাবাদ বিকৃত জাতীয়তাবাদের সৃষ্টি করে, উগ্র তার জন্ম দেয়। উনি কিন্তু এটাকে মেনে নিতে পারেননি। ওই জন্য এই 3টে কিন্তু খুব ইম্পর্টেন্ট নয়, মেইন কিন্তু জানবে তোমরা ওই 4টে বৈশিষ্ট্য। কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে মেন বৈশিষ্ট্য বা উপাদান কি, 4টের কথাই বলবে। এছাড়াও জাস্ট উল্লেখ করে দিতে পারো এগুলোকে, কিন্তু মেন কিন্তু জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার আর সার্বভৌমিকতা, এই 4টের কথাই তোমরা বলবে। ঠিক আছে? বেশ, আমরা পরের প্রশ্নে চলে আসছি। পরের যে কোয়েশ্চেন রয়েছে সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন এটা। পশ্চিমবঙ্গ রাষ্ট্র নয় কেন? পশ্চিমবঙ্গকে আমরা রাজ্য বলি, পশ্চিমবঙ্গ দেশ নয়, আমরা রাষ্ট্র নয় কেন ম্যাডাম? হ্যাঁ, আমাদের এখন অঙ্গরাজ্য রয়েছে কটা? 28টা। পশ্চিমবঙ্গ সহ
এই টোটালি 28টা অঙ্গরাজ্যই কিন্তু স্টেট নয়, কিন্তু আমরা কিন্তু আমাদের রাজ্যগুলোকে স্টেট ইউজ করছি, স্টেট কথাটা অ্যাপ্লাই করি, কিন্তু টোটাল যে আমরা রাষ্ট্র পড়ছি, রাষ্ট্রকে কিন্তু স্টেট বলে ইংলিশে। তাহলে এই যে রাষ্ট্র, বাংলায় যে রাষ্ট্র কথাটা বলছি সেটা কিন্তু পশ্চিমবঙ্গ নয়। কেন নয়? পশ্চিমবঙ্গের তো জনসমষ্টি আছে, পশ্চিমবঙ্গ তো ভূখণ্ড রয়েছে, তোমরা তো পশ্চিমবঙ্গের ম্যাপ সম্পর্কে জানোই সবাই, পশ্চিমবঙ্গের সরকার রয়েছে, তাহলে পশ্চিমবঙ্গ রাষ্ট্র নয় কেন? মেইন যে জিনিসটা সেটা কিন্তু পশ্চিমবঙ্গের নেই, সেটা হচ্ছে সভারেন্টি বা সার্বভৌমিকতা। তার জনসমষ্টি রয়েছে, জনসমষ্টির মধ্যে আমরাও পড়ছি, পশ্চিমবঙ্গের জনসমষ্টির মধ্যে তার নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে, তোমরা তো জানোই, আমাদের একটা ম্যাপও রয়েছে। পশ্চিমবঙ্গের যে যে অঞ্চল, এই ম্যাপের মধ্যে সমস্ত অঞ্চলটাই আমাদের গভর্নমেন্টের আন্ডারেই পড়ছে। সরকার রয়েছে পশ্চিমবঙ্গে, কেন সরকারই পুরো রাজ্যটাকে পরিচালনা করছেন, যদিও সরকার নানাভাবে পরিবর্তিত হয়, একটা টাইম এক সরকার ছিল, এখন এক সরকার আছেন, এইরকম সরকার চেঞ্জেবল, সবই ঠিক আছে, কিন্তু সার্বভৌমিকতাটা নেই। আমরা কিন্তু যতই বলি ভারত যুক্তরাষ্ট্র, কিন্তু মেইন একটা জিনিসের ব্যাপারে কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকারের উপর নির্ভর করতে হয়, সেটা হচ্ছে অর্থনীতি। অর্থনীতির পুরো বিষয়টাই দেখভাল করে কে? কেন্দ্রীয় সরকার। আমাদের দেশে যেমন 3টে তালিকা আছে, একটা কেন্দ্র তালিকা, একটা রাজ্য তালিকা, একটা যুগ্ম তালিকা। এই 3টে তালিকার মধ্যে কেন্দ্রীয় তালিকায় একটা কেন্দ্রীয় সরকার যে বিষয় নিয়ে আলোচনা করে, রাজ্য তালিকা হচ্ছে রাজ্য সরকার, যুগ্ম তালিকায় দুজনই করতে পারে। কিন্তু রাজ্য তালিকাভুক্ত অনেক বিষয়ে যদি রাজ্য সরকারের প্রবলেম হয়, তোমরা যদি সংবাদ ভালো করে শোনো, দেখবে অনেক কিছুই আমাদের গভর্নমেন্ট হয়তো পারছেন না ঠিকমতো করতে, তখন কেন্দ্রীয় সরকারকে রিকোয়েস্ট করে যে আপনারা এই ব্যাপারটা দেখুন। এই রিকোয়েস্ট করলে কিন্তু কেন্দ্রীয় সরকার দেখছে, তার মানে আমরা ডিপেন্ড করছি কার উপরে? কেন্দ্রের ওপরে। বা আমাদের কোনো বিষয় করতে গেলে আমাদের মেইন অনুদানটা কে দেয়? কেন্দ্রীয় সরকার। যদিও আমাদের সিজিএসটি, এসজিএসটি রয়েছে এখন, কিন্তু তাও মেইন অনুদানটা আসে কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছ থেকে। তাহলে পুরোপুরি আমাদের কার উপর ডিপেন্ড করতে হচ্ছে? কেন্দ্রীয় সরকারে। বা দেশে যদি জরুরি অবস্থা জারি হয়, তখন কি হবে? পুরো রাজ্যগুলোর কর্তৃত্ব কার হাতে চলে যাবে? কেন্দ্রীয় সরকারের হাতে। রাজ্য সরকারের কিন্তু থাকবে, কিন্তু রাজ্য সরকারের হাতে কিন্তু মেইন কোনো পাওয়ারই থাকবে না। তাহলে এই কারণে যেহেতু আমাদের মেইনলি কেন্দ্রীয় সরকারের উপর ডিপেন্ড করতে হচ্ছে, সেই জন্য কিন্তু আমরা পশ্চিমবঙ্গকে রাষ্ট্র বলতে পারছি না। তার মানে কি পশ্চিমবঙ্গের কোনটা নেই? কোন উপাদানটা নেই? সার্বভৌমিকতা। 3টে আছে, তোমরা 4টেকে লিখে ওটাকে ক্রস দিয়ে রাখবে, যে সার্বভৌমিকতাটা ক্রস পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ওটা আমরা দেখতে পাই না। এটাকে যদি পশ্চিমবঙ্গ ইকুয়াল টু বলে তোমরা করো, যে নির্দিষ্ট ভূখণ্ড প্লাস জনসমষ্টি প্লাস সরকার, 3টেকে রাইট দিয়ে দিলে, প্লাস সার্বভৌমিকতাকে ক্রস দিয়ে দিলে, তাহলে তোমাদের মনে থাকবে ভালো যে সার্বভৌমিকতাটা না থাকায় পশ্চিমবঙ্গ রাষ্ট্র নয়। ঠিক আছে? বেশ, থ্যাংক ইউ ম্যাডাম। আমি একটা ফোন নেব আপনার পারমিশন পেলে। হ্যাঁ, ঠিক আছে। কে রয়েছেন ফোনে? আচ্ছা, আসবো, আমি চলে আসছি পরের কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেন আমি আসি। পরের কোয়েশ্চেন কি রয়েছে শুনে নাও একবার। 4 নম্বর, রাষ্ট্রের উৎপত্তি বিষয়ে বিভিন্ন মতবাদ উল্লেখ করো। অর্থাৎ রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মানুষ বিভিন্ন মত দিয়েছেন, তাদের ওপিনিয়ন দিয়েছেন, সেটা কি কি ম্যাডাম? হ্যাঁ, রাষ্ট্র কিভাবে আসলো আমরা বললামই, যে গ্রিসে যেরকম ছিল, আমাদের এখন অনেক চেঞ্জ হয়েছে, বা তারও আগে রাষ্ট্র ছিল মানে বলে অনেকে মনে করেন। এ নিয়ে বিশাল একটা বিতর্ক রয়েছে। মেনলি তোমাদের যে সিলেবাসে রয়েছে, তোমাদের সিলেবাসে মেনলি 4টে তত্ত্ব রয়েছে বিষয়। একটা হচ্ছে ঐশ্বরিক উৎপত্তিবাদ। ঐশ্বরিক কথাটার মানেই বুঝতে পারছো, যে যেখানে ভগবানে বিশ্বাসী, মানে একটা শ্রেণী বলছে যে ঈশ্বরই রাষ্ট্রের সৃষ্টি করেছে। তাহলে ঈশ্বর রাষ্ট্রের সৃষ্টি করেছে মানে কি? যাকে পাঠাচ্ছে ঈশ্বর, সে ঈশ্বরের প্রতিনিধি। তার মানে তখন কি বলতো? রাজাকে। ওই জন্য বলতো, অনেকেই বলেছেন কিং ক্যান ডু নো রং, রাজা কখনো অন্যায় করতে পারে না। ওই জন্য রাজার এগেনস্টে বিদ্রোহ করাও যাবে না। রাজার এগেনস্টে বিদ্রোহ করা মানে কার এগেনস্টে বিদ্রোহ করছো? ঈশ্বরের বিরুদ্ধে। এটা একটা মতবাদ, ঐশ্বরিক মতবাদ। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে
বলপ্রয়োগ মতবাদ, বল বা শক্তি, মানে যুদ্ধের মধ্য দিয়ে এই রাষ্ট্রের উদ্ভব ঘটেছে, এটা বলছে। এরা বলছে ওয়্যার বিগট দ্য কিং, মানে যুদ্ধই রাজার জন্ম দিয়েছে। এই মতটার নাম হচ্ছে কি বলপ্রয়োগ মতবাদ। থার্ড যে মতবাদ সেটা হচ্ছে সামাজিক চুক্তি, মানে চুক্তির মধ্য দিয়েই রাষ্ট্রের উদ্ভব ঘটেছে। এটা আমরা একটু পরে আলোচনাও করবো এটা নিয়ে ডিটেলসে। আচ্ছা, এটা মতটা, এই তিনটে যে মত বললাম এগুলোকে অনেকে কাল্পনিক মতবাদ বলে, মানে বাস্তবের সাথে এটা খুব একটা মিল পায় না দেখে এই জন্য এটাকে অনেকে কাল্পনিক মতবাদ বলে মনে করেন। যদি এই তিনটের মধ্যে সামাজিক চুক্তি মতবাদ খুব ইম্পর্টেন্ট। লাস্টের যেটা সেটা হচ্ছে ঐতিহাসিক মতবাদ বা বিবর্তনবাদ। বিবর্তনের মাধ্যমে বুঝতেই পারছি, কথাটার মধ্য দিয়েই বোঝা যাচ্ছে কি যে পরিবর্তনের মধ্য দিয়েই কিন্তু বর্তমান অবস্থায় পৌঁছানো গেছে, মানে রাষ্ট্র বর্তমান অবস্থায় পৌঁছেছে। এই বিবর্তনবাদটাকেই একমাত্র বৈজ্ঞানিক মতবাদ বলা হয়। যেহেতু এটা খুব বাস্তবসম্মত ওই জন্য এটাকে বৈজ্ঞানিক মতবাদ বলা হচ্ছে। তাহলে রাষ্ট্রের উৎপত্তি বিষয়ে তোমাকে যদি শর্টে জিজ্ঞাসা করে, কারণ এই চ্যাপ্টার থেকে তোমাদের আমি আগেও প্রথম দিন পড়াতে এসে বলেছিলাম যে দ্বিতীয় অধ্যায়টা বড় প্রশ্নে থাকবে 8 আর এসএ কিউতে থাকবে 2। যদিও মজার কথা 2018তেই এই চ্যাপ্টার শিডিউল রয়েছে, কিন্তু এই চ্যাপ্টার থেকে কোনো বড় প্রশ্ন দেয়নি। স্টুডেন্টদের কিন্তু খুব প্রবলেমে পড়তে হয়েছিল, কেননা লেখা রয়েছে এই চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন আসবে, কিন্তু আসেনি। কিন্তু তোমরা কিন্তু তৈরি হয়ে যাবে, ওই জন্য দেখো এসএ কিউ তো পড়ছোই, এমসিকিউটা ওই জন্য দেখে যাবে একটু, যাতে তোমাদের প্রবলেম না হয়, কেন কখন কি দিয়ে দেবে আমরা বুঝতেও পারছি না। তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করে এসএ কিউতে যে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে মেন কটা মতবাদ রয়েছে কি কি, তাহলে বলবে কি 4টে: ঐশ্বরিক উৎপত্তিবাদ, বলপ্রয়োগ মতবাদ, সামাজিক চুক্তি মতবাদ আর বিবর্তনবাদ বা ঐতিহাসিক মতবাদ। ঠিক আছে? বেশ, তাহলে ম্যাডামের এই আগের যে উত্তর তার সঙ্গেই পরের প্রশ্ন কিন্তু সম্পৃক্ত, সম্পর্কযুক্ত। সেটা কি? রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বা স্পেসিফিকেশন হচ্ছে, দেখো আগের উত্তরের রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে ম্যাডাম কিছুক্ষণ আগে বলেছেন সামাজিক চুক্তি মতবাদ ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে সেটা কি? এটা প্রশ্ন থাকবে, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক চুক্তি মতবাদ সম্পর্কে আলোচনা করো, এই হচ্ছে এবারকার প্রশ্ন ম্যাডাম। হ্যাঁ, সামাজিক চুক্তি, চুক্তি মানে বুঝতেই পারছো একসাথে হওয়া, চুক্তিবদ্ধ হওয়া। এই যে মতবাদটা, এই মতবাদ কিন্তু আমরা মেন পড়তে গিয়ে 3জন রাষ্ট্রবিদের নাম পড়ব, কিন্তু আমাদের ভারতের প্রাচীন গ্রন্থেও কিন্তু এগুলো সম্পর্কে আমরা জানতে পাই। যেমন কৌটিল্যের অর্থশাস্ত্রে রয়েছে, মহাভারতে রয়েছে, রামায়ণে রয়েছে, এছাড়াও গ্রিসের বিভিন্ন গ্রন্থে, রোমের বিভিন্ন গ্রন্থেও কিন্তু আমরা এই বিষয়ে সামাজিক চুক্তি মতবাদ সম্পর্কে জানতে পারি। কিন্তু এই তত্ত্বের বিশাল বিস্তারটা ঘটে কিন্তু অনেক পরে, সপ্তদশ শতকে। সপ্তদশ শতকের 2জন রাষ্ট্রনীতিবিদ, সেটা হচ্ছেন টমাস হবস এবং জন লক, আর অষ্টদশ শতকে জাঁ জ্যাক রুসো। এই 3জনের হাতে কিন্তু সামাজিক চুক্তি মতবাদ ব্যাপকতা লাভ করে। এই জন্য এই 3জনকে বলা হয় কি চুক্তিবাদী দার্শনিক। বুঝতে পারলে? যেমন টমাস হবস তার লেভিয়াথান গ্রন্থে, এগুলো কিন্তু বইগুলোর নাম মাথায় রাখবে সবাই, এগুলো খুব শর্ট প্রশ্নে দেয়। টমাস হবস তার লেভিয়াথান গ্রন্থে, জন লক তার 2 Treatises of Government গ্রন্থে এবং রুশো তার সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে এই বিষয়ে কিন্তু বিস্তৃত আলোচনা করেছে। এবং এটা করতে গিয়ে আমরা একটু প্রাক অবস্থাটা কেমন ছিল সেই সম্পর্কেও কিন্তু একজন এক এক কথা বলেছেন, যে রাষ্ট্র সৃষ্টির আগের অবস্থাটা কেমন ছিল। যেমন টমাস হবস নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে দেখব টমাস হবস বলছেন কি, যে প্রাক যে রাজনৈতিক মানে অবস্থাটা রাষ্ট্রীয়, সেটা ছিল প্রাক রাজনৈতিক প্লাস প্রাক সামাজিক। কথাটার মানে কি? তার মধ্যে রাজনীতিও ছিল না, সমাজও ছিল না। এবং তাকে কিন্তু সমর্থন করেছেন রুশো, উনিও কিন্তু এই কথাটাই বলেছেন যে রাষ্ট্রের আগের অবস্থাটা ছিল হচ্ছে প্রাক রাজনৈতিক প্লাস প্রাক সামাজিক। কিন্তু লক বলছেন যে না, তা নয়, প্রাক রাজনৈতিক ছিল, রাজনীতি ছিল না, কিন্তু সমাজ ছিল। প্রাক সামাজিক যে নয় তা কিন্তু নয়, সমাজ কিন্তু সেই সময় ছিল।
এই তিনজন কিন্তু মানে এইভাবে বলেছেন যে রাষ্ট্রের আগের অবস্থাটা কেমন ছিল। এবার ওই অবস্থায় মানুষ কেমন ছিল সেটা নিয়ে হবস এক কথা বলেছেন, লক এক কথা বলেছেন, রুশো আর এক কথা বলেছেন। হবস বলছেন কি মানুষ খুব বাজে অবস্থাতেই ছিল, সারাক্ষণ কী করতো মানুষ, কলহ করতো, মারপিট করতো, ঝগড়াঝাটি করতো, খুব মানে মানুষের জীবনটা খুব কুৎসিত ছিল, খুবই খুবই বাজে অবস্থায় মানুষ বসবাস করত। এবার দেখবে বাজে অবস্থায় কিন্তু খুব কেউ বসবাস করতে চায় না। আমরাও কি চাইছি যে আমাদের যে অবস্থাটা এখন, এই যে করোনা কোভিড-19 পরিস্থিতিতে আমাদের যে অবস্থা, আমরা প্রত্যেকেই কিন্তু চাইছি ওই অবস্থা থেকে মুক্ত হতে বা ওর মধ্যে কিছুভাবে নিজেদের ইনভলভ করে রাখতে। তাহলে শিখ হবসও কিন্তু এই কথা বলেছেন যে ওই অবস্থা থেকে কিন্তু মানুষ মুক্ত হতে চাইল। তখন তারা কি করলো, নিজেদের মধ্যে একটা চুক্তি করলো। চুক্তি করে, সেটা হতে পারে কয়েকজন ব্যক্তি বা ব্যক্তি সংসদ, মানে অনেকজন ব্যক্তি মিলে একটা সংস্থা তৈরি করলো, করে তার হাতে এবার পুরো পাওয়ারটা দিয়ে দিল যে তোমাদের এই পাওয়ারটা দিলাম, তোমাদের অনুযায়ী এবার আমরা চলবো, তোমরা যা বলবে সেই অনুযায়ী আমরা সবাই পরিচালিত হব। তাহলে কি মানুষের মধ্যে অত দ্বন্দ্ব লেগে থাকবে না, সারাক্ষণ ঝগড়াঝাটি থাকবে না, কিছুটা তো নিয়ম শৃঙ্খলা আসবে। এইভাবে হবস কিন্তু কি করলেন, রাজার হাতে কিন্তু পুরো পাওয়ারটা দিয়ে দিলেন। এখানে একটা মজার জিনিস আছে, উনি কিন্তু চরম রাজতন্ত্রে বিশ্বাসী ছিলেন টমাস হবস। তার অবশ্য একটা কারণে ছিল, তোমাদের বলি, উনি দ্বিতীয় চার্লসের গৃহশিক্ষক ছিলেন। তার মানে কি, প্রথম চার্লসের বাড়িতে তিনি রোজ যাচ্ছেন, তাহলে স্বাভাবিকভাবেই তার মধ্যে কি একটা রাজার রাজপরিবারের প্রভাব পড়ছে। উনি কিন্তু ওই জন্যই চরম রাজতন্ত্রের উপর পুরো পাওয়ারটাকে দিয়ে দিলেন। এবং এইভাবেই কিন্তু রাষ্ট্র আসলো হবসের মতে। কিন্তু লক কি বলছেন, লক বলছেন যে রাষ্ট্র সৃষ্টির আগে মানুষ কিন্তু ভালোই ছিল, সমস্ত রকম অধিকার পেত, সমস্ত রকম সুযোগ সুবিধা পেত, মানুষ মিলেমিশে থাকত। কিন্তু কি ছিল না, কোনো সুস্পষ্ট আইন ছিল না, আইনকে পরিচালনা করবার মতো কোনো কর্তৃত্ব ছিল না, সুস্পষ্টভাবে কার কি অধিকার সেই মানে ডিভাইডটা ছিল না। এবার স্বাভাবিকভাবেই দেখবে যদি সমস্ত কিছু সুন্দরভাবে ব্যবস্থা না থাকে, তাহলে আমরা কি সেগুলোকে মানবো? ঠিক মতো মানবো না। আমাদের এত সুন্দর করে রয়েছে তাই আমরা ঠিক মতো মানি না, আর যদি না থাকে তাহলে তো একদমই মানবো না। সেই জন্য উনি বললেন কি, এই জন্য তিনি রাষ্ট্রের প্রয়োজনীয়তার কথা বলেছেন। তিনি বলেছিলেন এই পরিস্থিতিতে মানুষ দুটো চুক্তি করেছিল। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন, যে কে দুটো চুক্তির কথা বলেছেন। তাহলে তোমরা কি লিখবে, হয়তো থাকলো কে বলেছেন, তোমরা তখন লিখবে জন লক। যদি কখনো এমসিকিউতে দিয়ে দেয় কোশ্চেনটা, তিনজনের নামই হয়তো থাকলো, তখন তোমরা লককে নিয়ে নেবে। বললেন দুটো চুক্তি হলো। দুটো চুক্তি কি, ওই জন্য এই গ্রন্থটার নাম কিন্তু টু ট্রিটিজেস, দুটো চুক্তি। একটা হচ্ছে জনগণ নিজেদের মধ্যে চুক্তি করলো যে আমাদের এখন এই অবস্থা থেকে কিছুটা মুক্ত হওয়া দরকার। তারপরে চুক্তিটা তারা কার সাথে করলো, যাকে পাওয়ারটা দেবে তার সাথে, বুঝতে পারলে। এবং লক হচ্ছে গৌরবময় বিপ্লব, গ্লোরিয়াস রেভলিউশনের সাথে কিন্তু উনি জড়িত ছিলেন। ওই জন্য উনি কিন্তু রাজতন্ত্রের হাতে পুরো পাওয়ারটা দেননি, রাজার হাতেই থাকছে, কিন্তু পাওয়ারটাকে কমিয়ে দিলেন, সীমিত রাজতন্ত্রের কথা বললেন, কিছুটা ডেমোক্রেসিকে কিন্তু তিনি আনছেন। এরপরে যে আসলেন তিনি হচ্ছেন কি, জাঁ জ্যাক রুশো, ফ্রান্সের। উনি বললেন যে মানুষ প্রাকরাষ্ট্রীয় অবস্থাটা মানুষ খুব ভালোই থাকতো, ছিলেন, সবাই খুব ভালো ছিল, এটাকে উনি স্বর্গের রাজ্য বলেছেন, মানে খুবই ভালো ছিল। কিন্তু তিনি তাহলে কেন বললেন যে রাষ্ট্রের দরকার, জনগণ কেন মনে করলো, সেটা হচ্ছে জনসংখ্যা বেড়ে গেল, ব্যক্তিগত সম্পত্তির সৃষ্টি হলো। ব্যক্তিগত সম্পত্তি যখনই আসবে দেখবে সমাজে, তখনই কিন্তু একটা ডিভাইড আসবে সমাজে। তাহলে সেই অবস্থায় মানুষকে কন্ট্রোল করার জন্য মানুষ কি করলো, নিজেরাই চুক্তি টুক্তি করে একটা নিজেদেরই মধ্যেই পাওয়ারটা দিয়ে দিল। সবাই মিলেমিশে একসঙ্গে হয়ে বললো এই আমরা যে ঐক্যবদ্ধ হলাম, এই ঐক্যবদ্ধতার হাতেই আমরা চূড়ান্ত ক্ষমতাটা দিয়ে দিলাম। এর নাম দিয়েছেন তিনি সাধারণ ইচ্ছা বা জেনারেল উইল।
এই জেনারেল উইলের হাতেই কিন্তু তিনি পাওয়ারটা দিয়েছেন এবং এই জেনারেল উইল থেকেই কিন্তু রাষ্ট্রের উদ্ভব ঘটছে। তিনি এই কথাটাই কিন্তু সোশ্যাল কন্ট্রাক্টে বলেছেন। মানে জেনারেল উইল মানে কি, তিনি তাহলে পরিষ্কারভাবে কিন্তু ডেমোক্রেসিকে নিয়ে আসলেন। এবং কাদের ডেমোক্রেসি, মানে কোন গণতন্ত্র? জনগণের। কেন পুরো পাওয়ারটা তিনি কার হাতে দিচ্ছেন? জনগণের হাতে। এই জন্য গণসার্বভৌমিকতার ফাদার বলা হয় কাকে? তোমার রুশোকে। বুঝতে পারলে? এইভাবে চুক্তির মধ্য দিয়েই কিন্তু তারা বলছেন কি রাষ্ট্রের উদ্ভব ঘটেছে। যদিও তাদের এই মতটাকে অনেকেই মেনে নিচ্ছেন না, অনেকেই বলছেন এটা অবৈজ্ঞানিক, অনৈতিহাসিক, ইতিহাসে এর কোনো সুস্পষ্ট ধারণা পাওয়া যায় না, কিন্তু হলেও তাদের তত্ত্বগুলো তো আমরা পড়েছি। আমরা অনার্স পড়তে গিয়ে, তোমরাও পরে পড়বে, ডিটেলসে পড়লে দেখবে সেখানে কিন্তু ওনারা অনেক বেশি বিস্তৃতভাবে ব্যাখ্যা করে দেখিয়েছেন যে কীভাবে রাষ্ট্রটা আসলো। তাহলে এইভাবে চুক্তির মধ্য দিয়ে কিন্তু রাষ্ট্র এসেছে সামাজিক চুক্তি মতবাদীদের মতে। বেশ, আমরা পরের প্রশ্নে চলে আসি। আবারও বলছি, আগেরটার সঙ্গে পরেরটা সম্পর্কযুক্ত। অর্থাৎ রাষ্ট্রের গড়ে ওঠার ক্ষেত্রে যে মতবাদগুলো আলোচনা করা হয়েছিল, সামাজিক চুক্তি মতবাদ তোমরা শুনলে, আবারও যদি মনে হয় আরেকবার শুনবে, তাহলে আবারও আমি বলছি যে সোশ্যাল অ্যাক্সেস থেকে আজকের প্রোগ্রামটা নিয়ে তোমরা পরবর্তীকালে আবার ফার্দার আরেকবার রিভাইজ করে নিতে পারো, তাহলে আমার মনে সুবিধা হবে। আর এখন অনেকে নোট করতে পারছো না, কারণ যেহেতু টিভিতে দেখছো, মানুষের একটা ব্যাপার থাকে যে না আগে আমি শুনবো, তারপর আমি বুঝে তারপর আমি লিখবো। খাতা নিয়ে বসে পরবর্তীকালে তোমরা ইউটিউব থেকে প্রোগ্রামটা দেখে বা ফেসবুক থেকে দেখে খাতায় নোট ডাউন করে রাখতে পারো। যে মতবাদগুলো ম্যাডাম বলছেন, যে সমস্ত রাষ্ট্রবিজ্ঞানীর কথা বলছেন ম্যাডাম, রাষ্ট্রবিজ্ঞানীদের যে বক্তব্যের কথা বলছেন ম্যাডাম, সেগুলোকে আমার মনে হয় পয়েন্ট আউট করে যদি তোমরা লেখার সময় সেগুলোকে ইম্পোজ করতে পারো, অ্যাপ্লিকেশন করতে পারো, তাহলে নাম্বার অবশ্যই আগের থেকে অনেক বেশি বেটার তোমরা পাবে। আচ্ছা, এবার হচ্ছে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বিবর্তনমূলক মতবাদ কি? বিবর্তনমূলক মতবাদ সম্পর্কে আলোচনা করো ম্যাডাম, কি বলবেন? বিবর্তন, বিবর্তনের মানে আমি বুঝতে পারছি যে পরিবর্তন, মানে বিরামহীন একটা পরিবর্তনের ফলই হচ্ছে রাষ্ট্র। এই তত্ত্বের মেন কথাটাই, মানে এরা কিন্তু বলছেন যে কোনো একটার মধ্য দিয়ে কিন্তু রাষ্ট্র আসেনি। ঈশ্বর রাষ্ট্র সৃষ্টি করেছে তা নয়, শুধু বলের মধ্য দিয়ে রাষ্ট্র সৃষ্টি হয়েছে, বল বা শক্তি তা নয়, বা চুক্তির মধ্য দিয়ে এসছে তা নয়, বা মানে ধর্মের মধ্য দিয়ে, এরকম নয়। বলছি যে একটা রাষ্ট্রের উদ্ভবের পেছনে বিভিন্ন সমস্ত বিষয়গুলোই আমাদের নানাভাবে সাহায্য করেছে। এ ব্যাপারে খুব মানে গুরুত্ব দিয়েছেন বার্জেস, গার্নার, গেটেল, এরা হচ্ছেন এই তত্ত্বে খুব বিশ্বাসী। তারা বলছেনই যে ক্রমবিকাশের ফলই হচ্ছে কি রাষ্ট্র। এবং এটা বলতে গিয়ে তারা বলছেন যে রাষ্ট্রের উদ্ভবের ক্ষেত্রে রক্তের সম্পর্ক খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। কেন? দেখো, খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। রক্তের সম্পর্ক মানে কি? যে একই রক্তের মানুষ, আমরা যখন একই জায়গায় বসবাস করি, একই রক্তের মানুষরাই তো থাকি। আগে তো মানুষ কি ছিল? যাযাবর জীবনযাপন করতো, এক জায়গা থেকে আরেক জায়গায় যেত। সেখানে কি হতো? সবাই তো যারা একসাথে থাকে তারা মিলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। এইভাবে একদিন কি হলো, কৃষি আসলো, তখন মানুষ একটা জায়গায় স্থায়ীভাবে বসবাস শুরু করলো। এবং ওই যে রক্তের সম্পর্কের ব্যক্তিরা যে একই জায়গায় স্থায়ীভাবে বসবাস শুরু করলো, এইভাবে স্থায়ীভাবে থাকার ফলে আসলো কি পরিবার, পাশাপাশি বেশ কিছু পরিবার নিয়ে যখন বসবাস শুরু করলো, এর থেকে আসলো কি সমাজ। এবং সমাজের মধ্য দিয়ে বিভিন্ন উপজাতি, জাতি এরকম সৃষ্টি হচ্ছে। এবার একটা জাতির সাথে আর একটা জাতি মিলে মিলে কি হলো, একটা রাষ্ট্রের উদ্ভব ঘটলো। এটা একটা মেন জিনিস। এছাড়াও কি বলছে যে যুদ্ধ বিগ্রহের ওপরও কিন্তু এরা গুরুত্ব দিয়েছে। বলছে একটা জায়গার একটা রাজা যদি আর একটা জায়গায় যুদ্ধ করতে গেল, সে এবার যারা পরাজিত হলো আর কি, তাদের সে কী করলো? তার অধীনে নিয়ে আসলো। এইভাবে যে জিতলো তার অঞ্চলটা বেড়ে গেল। এইভাবেই কিন্তু আস্তে আস্তে তার আন্ডারে অনেকে আস্তে আস্তে রাষ্ট্রের উদ্ভব ঘটলো যুদ্ধের মধ্য দিয়ে। তারপরে কি বললেন? ধর্ম। বলছে যুদ্ধের অবস্থা যখন কিছুটা নিষ্ক্রিয় হয়ে গেল যুদ্ধ, তখন ধর্ম কিন্তু মানুষকে ঐক্যবদ্ধ হতে শিখিয়েছে। মানে একই ধর্মের মানুষ একই যে অঞ্চলে বসবাস শুরু করলো, এইভাবেও কিন্তু রাষ্ট্রের উদ্ভবে আমাদের সাহায্য করেছে ধর্ম। তারপরে খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি, একটা
অর্থনৈতিক চেতনা। মানুষের মধ্যে যখন একটা যাযাবরের জীবন ত্যাগ করলো, তখন তার কি উৎপাদনের দিকে মন চলে গেল। উৎপাদনের সাথে যখনই সে জড়িত হলো, উৎপাদনের যখন বেশি হচ্ছে তখন সে ব্যবসার কাজে মন দিচ্ছে। এইভাবে কি হচ্ছে, একটা অঞ্চলের সাথে আর একটা অঞ্চলের যোগাযোগ হচ্ছে। তখন সে ভাবছে কি আমার একটা জায়গায় স্থায়ীভাবে বসবাস করা দরকার, তবে কি আমরা আরও ডেভেলপ করতে পারবো, সমস্ত ব্যাপারে উন্নতি ঘটাতে পারবো। তাহলে এই অর্থনৈতিক চেতনাটাও কিন্তু নানাভাবে রাষ্ট্র সৃষ্টিতে সাহায্য করেছে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস এগুলোর সাথে, সেটা হচ্ছে কি রাজনৈতিক চেতনা। রাজনৈতিক চেতনা মানে কি, যে আমাকে একটা রাজনৈতিক সংগঠন তৈরি করতে হবে, যে সংগঠনের আন্ডারে আমরা সবাই থাকব। সংগঠনকে একটা কর্তৃপক্ষ থাকবে সংগঠনে, সেই কর্তৃপক্ষ যা যা নির্দেশ দেবে সেই অনুযায়ী আমরা চলবো, বা আমাদের কিছু অধিকার থাকবে, সেই অধিকারগুলো না পেলে সেটা নিয়ে আমরা কর্তৃপক্ষকে বলবো। তাহলে এই যে রাজনৈতিক সংগঠনের যে প্রয়োজনীয়তা, তাহলে এই যে বিষয়গুলো, তার মানে কী কী দেখতে পেলাম আমরা, রক্তের সম্পর্ক, তারপরে হচ্ছে ধর্ম, যুদ্ধবিগ্রহ, অর্থনৈতিক চেতনা, রাজনৈতিক চেতনা, এই পুরো এই বিষয়গুলোই কিন্তু আমাদের রাষ্ট্র সৃষ্টিতে নানাভাবে সাহায্য করেছে, কোনো একটা কারণ নয়। তাহলে এইভাবে বিবর্তনের মধ্য দিয়েই কিন্তু রাষ্ট্রের উদ্ভব ঘটেছে বলে এই তাত্ত্বিকেরা মনে করেন, এবং এটা খুব বাস্তবসম্মত হওয়ায় এটাকেই কিন্তু বৈজ্ঞানিক মতবাদ বা বৈজ্ঞানিক তত্ত্ব হিসেবে মনে করা হয়। এবং তোমাদের কিন্তু এটা, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়ে নেবে। চলে আসছি আমরা পরের প্রশ্ন। যদি তোমরা কেউ ফোন করতে চাও তাহলে আমরা একটা ফোন নিতে পারি, হাতে সময় যদিও খুব কম রয়েছে, আরও আমাদের আলোচনার বিষয় রয়েছে। এর পরের প্রশ্ন 7 নম্বর, রাষ্ট্র এবং অন্যান্য সংঘ, এর মধ্যে পার্থক্যটা কি? রাষ্ট্র এবং অন্যান্য সংঘের পার্থক্য আলোচনা করো। হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, তোমাদের মনে তো প্রশ্ন জাগতেই পারে যে রাষ্ট্র তো একটা সংগঠন, তাহলে অন্যান্য সংগঠনের সাথে তার কি পার্থক্য, কি আমরা ডিফারেন্সটা দেখতে পাই। এই জিনিসটা তোমাদের খুব ইম্পর্টেন্ট টপিক একটা। দেখো, প্রত্যেকটা রাষ্ট্র, আমরা এই যে পড়লাম এতক্ষণ ধরে, ওর উৎপত্তি নিয়েও পড়লাম, একটা কিন্তু বিবর্তনের ধারা বা গতি, একদিনে কিন্তু রাষ্ট্রের উদ্ভব ঘটেনি। কিন্তু একটা সংগঠন ইচ্ছে করলে সে কিন্তু আজকে গড়ে উঠতে পারে, কেননা তার একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকে। রাষ্ট্রের কিন্তু নির্দিষ্ট একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু রাষ্ট্র গড়ে ওঠে না, অনেকগুলো উদ্দেশ্য নিয়ে কিন্তু একটা রাষ্ট্র গড়ে উঠছে, কিন্তু সংগঠনের একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকছে, সেজন্য সে কিন্তু একদিনেই গড়ে উঠতে পারে। এটা একটা মেইন পার্থক্য। এছাড়া দেখো, তোমরা যখন এই প্রশ্নটা পড়বে, তোমাদের একটা ছোট্ট টিপস বলে দিই, রাষ্ট্রের যে মূল বৈশিষ্ট্যগুলো আছে সেইগুলোর সাথে অন্য সংগঠনের তুলনা করে পড়বে, তাহলে কিন্তু তোমার তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। রাষ্ট্রের যে মেন বৈশিষ্ট্যগুলো পড়লাম, নির্দিষ্ট ভূখণ্ড বা জনসমষ্টি বা সরকার, সেগুলোর মাধ্যমে আমরা দেখব যে নির্দিষ্ট ভূখণ্ড, ধরো রাষ্ট্রের মাস্ট, ভূখণ্ড ছাড়া রাষ্ট্র গড়ে উঠতে পারে না, কিন্তু একটা সংগঠন কিন্তু নির্দিষ্ট ভূখণ্ড ছাড়াও গড়ে উঠতে পারে। নির্দিষ্ট ভূখণ্ড নেই তো কি আছে, যেমন ইউএনও একটা সংগঠন, কিন্তু নির্দিষ্ট ভূখণ্ড নেই, সদর দপ্তর আছে নিউ ইয়র্কে, কিন্তু ওর কিন্তু নির্দিষ্ট ভূখণ্ড নেই। জনসমষ্টি, রাষ্ট্রে কিন্তু একটা বিশাল জনসমষ্টি নিয়ে একটা রাষ্ট্র গড়ে ওঠে, কিন্তু সংগঠন কিন্তু তা নয়, একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ বা অনেক বড়ও থাকে সংগঠন, ধরো বিভিন্ন অঞ্চলে বিস্তৃত, আমাদের একটা নির্দিষ্ট এলাকায় নয়, কিন্তু তাও রাষ্ট্রের সমান তার জনসংখ্যা নয়, বা জনসংখ্যার যে ক্লাসিফিকেশন রয়েছে অন্যান্য সংগঠনের সেরকম আমরা দেখতে পাই না। সার্বভৌমিকতাটা, রাষ্ট্রের সার্বভৌমিকতা আছে, কিন্তু অন্যান্য সংগঠনের কিন্তু সেরকম কোনো সার্বভৌমিকতা নেই। সরকার, রাষ্ট্রের সরকার আছে, কিন্তু অন্যান্য সংগঠনের কি পরিচালক মণ্ডলী আছে, কর্তৃপক্ষ আছে, কিন্তু সরকারের মতো তারা কিন্তু অতটা পাওয়ারফুল নয়। এটা গেল মেন একটা পার্থক্য। এছাড়াও দেখো, আমরা একটা নাগরিক হিসেবে কটা দেশের নাগরিক হতে পারি বা কটা রাষ্ট্রের? একটা রাষ্ট্রেরই। কিন্তু তুমি ইচ্ছে করলে অনেকগুলো সংগঠনেরই কিন্তু সদস্য হতে পারো। তোমার যে যে সংগঠনের ইচ্ছে হবে তুমি সেই সেই সংগঠনেরই সদস্য হতে পারো। তারপরে দেখো, রাষ্ট্রের একটা স্থায়িত্ব রয়েছে, যদিও মার্ক্সবাদীরা তো বলছেনই ও অস্থায়ী, কিন্তু সংগঠনের কিন্তু ওই রকম স্থায়িত্ব নেই। তার যে উদ্দেশ্যে সে গড়ে ওঠে, সেই উদ্দেশ্য যদি সফল হয়, সে ইচ্ছে করলে ভেঙে যেতে পারে, আবার অনেক দিন ধরেও সে থাকতে পারে।
তার মানে নির্দিষ্ট কিন্তু কোনো স্থায়িত্ব নেই। এটা একটা গেল। এছাড়াও দেখো, তুমি রাষ্ট্রের আইন অমান্য করলে আমরা কি করি? আমরা কঠোর শাস্তি দিই, এমনকি মৃত্যুদণ্ড দিতে পারি। কিন্তু যদি সংগঠনের নিয়মকানুন না মানে, তাহলে আমরা কি করতে পারি? তাকে সংগঠন থেকে বের করে দিতে পারি। এর বাইরে কিন্তু আর কিছু করতে পারি না। তাহলে এইগুলোই হচ্ছে মেন পার্থক্য একটা রাষ্ট্রের সাথে একটা সংগঠনের। বেশ, আমি একটা ফোন নিয়ে নিই, কেউ একজন মনে হয় রয়েছে। কে আছো ফোনে? হ্যালো, নমস্কার, আমি নিউমারাপুর কলেজ গার্লস হাই স্কুলের ছাত্রী সুদীপা রায় বলছি। আচ্ছা, মানে আমার প্রশ্ন তুমি হলো, ম্যাডামের স্কুলেরই ছাত্রী তো? হ্যাঁ, ওকে সুদীপা, স্বাগত তোমায়। কি কোশ্চেন তোমার আছে একটু বলো। ম্যামের কাছে আমার প্রশ্ন হচ্ছে, সম্মিলিত জাতিপুঞ্জকে রাষ্ট্র বলা হয় না কেন? সম্মিলিত জাতিপুঞ্জকে রাষ্ট্র বলা হয় না কেন, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। বেশ 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 বেশ। হ্যাঁ, তুমি ভালো প্রশ্নই করেছো। সম্মিলিত জাতিপুঞ্জ রাষ্ট্র নয়, কেননা দেখো, তার কিন্তু রাষ্ট্রের যে মেইন বৈশিষ্ট্যগুলো বলতে গেলে একটাও নেই। নির্দিষ্ট ভূখণ্ড নেই, নির্দিষ্ট জনসমষ্টি নেই। কেন? সম্মিলিত জাতিপুঞ্জের মেম্বার কিন্তু দেশগুলো, রাষ্ট্রগুলো, কোনো পার্সোনালি কোনো জনগণ কিন্তু নয়। তারপরে হচ্ছে সরকার নেই বললে ভুল হয়, তার একটা কর্তৃপক্ষ আছে, কিন্তু সেই অর্থে সরকার নেই আমরা সরকার বলতে যা বুঝি। আর সার্বভৌমিকতাও কিন্তু নেই, কেন? বিভিন্ন রাষ্ট্র সম্মিলিতভাবে কিন্তু তাকে পরিচালনা করছে। এই জন্যই কিন্তু আমরা সম্মিলিত জাতিপুঞ্জকে বা ইউএনওকে কিন্তু আমরা রাষ্ট্র বলতে পারি না। বেশ, আমরা একদম শেষ প্রশ্নে চলে এসেছি। রাষ্ট্র এবং সরকারের মধ্যে পার্থক্য কি? রাষ্ট্র এবং সরকার, এই দুটোর মধ্যে পার্থক্য কি ম্যাডাম? হ্যাঁ, আমাদের সময় খুবই কম, তাই একটু সংক্ষেপেই বলছি যে রাষ্ট্র হচ্ছে কি একটা সমগ্র বিষয়, তার একটা অংশ কিন্তু সরকার, তার একটা পার্ট। সেই জন্য অংশ কিন্তু কখনোই সমগ্রের সমান হতে পারে না। রাষ্ট্র হচ্ছে, তারপরে রাষ্ট্রের যে মেন সব বৈশিষ্ট্যগুলোর একটারও সরকারের কিন্তু নেই। প্লাস রাষ্ট্র কিন্তু স্থায়ী, কিন্তু সরকার কিন্তু পরিবর্তনশীল। সেটা বিভিন্ন দেশ দেখলেই বুঝবে। ধরো এই আমেরিকার সরকার চেঞ্জ হলো, তার মানে কি সরকার আজ যে আছে কাল সে নেই, কিন্তু রাষ্ট্র কিন্তু আমেরিকার অবস্থাতেই রয়েছে, কিন্তু সরকার কিন্তু পরিবর্তিত হলো। এগুলো হচ্ছে মেন জিনিস। এবার তোমরা পড়ে নেবে, এটা তো আমাদের সময় কম দেখে বেশি ডিটেলস আমি যেতে পারলাম না। পরে দেখা হলে আবার বলবো ডিটেলসে বিষয়ে, ঠিক আছে? একদম। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। হাতে সময়ও আমাদের যথেষ্ট কম, তবে একটা কথা বলবো ম্যাডামের থেকে, জাস্ট একটা আউটলুক নেব যে কোন চ্যাপ্টারটা বেশি ভালো করে এখন পড়া উচিত, জাস্ট এক লাইনের মধ্যে আমি নেব। হ্যাঁ, ওরাই যেটা পড়লাম রাষ্ট্রটাই পড়ুক ভালো করে, খুব ইম্পর্টেন্ট। বেশ, হাতে আর সময় নেই, সবাই ভালো থাকবে। দীপাবলিতে বাজি পোড়ানো নিষেধ, আমি এই কারণের জন্যই বললাম কথাটা, তার কারণ হচ্ছে দূষণ বৃদ্ধি পেলে পারিপার্শ্বিক পরিবেশ খারাপ হবে। একবার দেখা যাক, কারণ লকডাউনের প্রথম ফেজে আমরা দূষণহীন প্রকৃতিকে দেখেছি, মানে গাড়ি ঘোড়ার এই যে জ্যাম, কনজেশন, ফ্যাক্টরির কালো ধোঁয়া, এগুলো ছিল না। আমরা অনেকটা ঠান্ডা পরিশুদ্ধ বিশুদ্ধ বাতাসকে ভেতরে নিতে পেরেছি। এবার দেখা যাক একবার দীপাবলিকে বাজি শূন্য করে পরিবেশকে ভালো করা যায় কিনা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খুব আনন্দ করবে দীপাবলিতে। কালী পুজো, ভাতৃদ্বিতীয়া রয়েছে সামনে, জগদ্ধাত্রী পুজো রয়েছে, কার্তিক পুজো রয়েছে, সব কিছুতেই আনন্দ করবে। ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। অবশ্যই পরবর্তী অনুষ্ঠানের জন্য তোমার নজর থাকবে সিটিভিএনএ। ম্যাডামকে নমস্কার, তোমাদের সবাইকে ধন্যবাদ।